শিক্ষার্থী সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের অর্থাৎ বল অধ্যায়টির থিওরি পড়ে এরপর যে ম্যাথগুলো করতে হয় সূত্রের মাধ্যমে সেগুলোকে আমি একটা কাজ করেছি, যেখানে একটা প্রশ্নের মাধ্যমে অনেকগুলো প্রশ্নকে অ্যাড করে ফেলেছি। তাহলে তুমি অনেকগুলো সৃজনশীল করা না করে একটা প্রশ্নের মাধ্যমে অনেকগুলো প্রশ্ন পারো, তাহলে সৃজনশীল সবগুলো তুমি পারবে। আশা করছি ম্যাক্সিমাম সৃজনশীল এই প্রশ্নগুলোর ভিতরেই থাকবে। তাহলে আজকে আমরা এই প্রশ্নটার অ্যান্সার করার মাধ্যমে বল অধ্যায়টির অনেকগুলো সৃজনশীল করে ফেলবো। চলো শুরু করি আমরা ক্লাসটি। প্রশ্নটি এরকমই যে 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 15 গ্রাম ভরের গুলি 350 m/s বেগে 8 সেন্টিমিটার পুরুত্বের একটি কাঠ অর্ধেক ভেদ করে গুলিটির বেগ অর্ধেক হয়। তাহলে আমি প্রশ্নটি যদি ভাবে দেখি যে একটি কাঠ, এই যে একটি কাঠ আমরা মনে করলাম, এই কাঠটির পুরুত্ব হলো 8 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে গুলিটি এসে কাঠটিকে ভেদ করবে এবং তার অর্ধেক ভেদ করে অর্থাৎ 4 সেন্টিমিটার ভেদ করার পর গুলিটির বেগ কিন্তু অর্ধেক হয়ে যাবে। গুলিটি কাঠের অর্ধেক ভেদ করে কিন্তু এর বেগ অর্ধেক হয়ে যাবে। তাহলে এই অর্ধেক দূরত্ব ভেদ করতে গুলির কত সময় লেগেছে? প্রথম প্রশ্ন হচ্ছে কি, এই অর্ধেক দূরত্ব অর্থাৎ এই 4 সেন্টিমিটার দূরত্বটিকে ভেদ করতে গুলির কত সময় লেগেছে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তাহলে প্রথম এখানে এর উত্তরে চিন্তা করতে হবে গুলিটি কাঠটিকে ভেদ করার জন্য কত বেগে ছুটে আসলো। তাহলে এখানে গুলিটি কত বেগে ছুটে আসলো, এটাই হচ্ছে তার আদি বেগ। তাহলে আমরা 1 নম্বরের অ্যান্সার করার জন্য দিব আদি বেগ। ইউ সমান আসবে 350 মিটার পার সেকেন্ড। এরপর গুলিটি দেখো প্রথম তার যে অবস্থা, সে অবস্থার মধ্যে 350 বেগে আসার পর 4 সেন্টিমিটার যাওয়ার পরে সে কিন্তু বেগটা অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা এখানে ভি এর মান লিখবো 350/2, তখন থাকবে কত 175 মিটার পার সেকেন্ড। এরপর দূরত্বের প্রয়োজন হবে, সে কতটুকু দূরত্ব গিয়েছে এখানে ঠিকই দেখা যাচ্ছে এবং কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে 8 কে 2 দ্বারা ভাগ করলে আসবে 4 সেন্টিমিটার, অর্থাৎ 8/2 মানে হলো 4 সেন্টিমিটার। মিটারে নিয়ে আসতে হবে 0.04 মিটার। তাহলে আমাদের যেটা প্রয়োজন, কত সময় লেগেছে এটুক দূরত্বের জন্য, কত সময় লেগেছে আমাদের প্রয়োজন, তাহলে সময়টি ইকুয়াল টু হোয়াট? তাহলে SVUT এর মাধ্যমে যদি সময় বের করতে হয় তাহলে সূত্র আমরা জানি, সূত্র হলো S সমান U প্লাস V ডিভাইডেড বাই 2 ইন্টু T। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি U প্লাস V ইন্টু T বাই 2, এ পাশে আছে S, তাহলে হবে 2S ইকুয়াল U প্লাস V বাই T। এর মানটা আসবে, যে আমরা যদি করি ক্যালকুলেশনটা, T সমান আসবে হচ্ছে 2S বাই U প্লাস V। এখন এখানে S এর মান কত 0.04 ডিভাইডেড বাই U হলো 350 আর V হলো 175। এটা যদি ক্যালকুলেটরে করি কত আসবে, 2 ইন্টু 0.04 ইকুয়াল ডিভাইড দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু 350 প্লাস 175 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল দিলাম। তাহলে দেখা যাচ্ছে এর आंसर হচ্ছে 1.5 ইনটু 10⁻⁴ সেকেন্ড। স্বাভাবিকভাবেই যেহেতু গুলির কথা বলা হচ্ছে, গুলিটি আসলে এইটুক দূরত্ব খুব কম সময়ের মধ্যে অতিক্রম করবে, তাই বলা হচ্ছে খুব কম সময় 10⁻⁴ মানে 0.00001। তাহলে অনেক কম সময়ে কিন্তু সে এই ভেদটা করবে, গুলিটি অংশভেদ করবে। প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপরে আমরা এর পরের প্রশ্নের উত্তরে যাচ্ছি যে গুলিটির বাধাদানকারী বল কত। দেখো বাধাদানকারী বল বের করার জন্য কিন্তু আমাদের সূত্র লাগবে F ইকুয়াল টু ma। F ইকুয়াল টু ma। তাহলে এখানে ভর তো আমাদের কাছে আছে, ভর হচ্ছে এখানে গুলির ভর হচ্ছে কত 15 গ্রাম। এরপর আমার লাগবে হচ্ছে ত্বরণ। বল বের করার জন্য আমাদের যে ত্বরণের প্রয়োজন, গুলিটি তাহলে বাধা পেয়েছে কিন্তু কাঠের মধ্যে, তাহলে কত বেগে ছুটে এসেছিল, বাধা পাওয়ার আগে 350, বাধা পাওয়ার পর একটা নির্দিষ্ট অবস্থা তো আমাদেরকে ধরতে হবে, সেই অবস্থার মধ্যে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, তোমার হচ্ছে যে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার গিয়ে তার বেগটা হয়েছে কতটুকু, অর্ধেক। আমি একসাথে লিখে নিচ্ছি এখানে 175। এরপর S গিয়েছে সে 0.04 মিটার। আমার এখান থেকে A বের করতে হবে, নিশ্চয়ই বুঝতে পারছো। U V S এবং A এই চারটি রাশিকে নিয়ে আমরা কোন সূত্রকে ব্যবহার করতে পারি,
ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে a বের করার যে রাশিটি পাবো ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s, মান বসিয়ে দিই। ভি এর মান হচ্ছে 175 হোল স্কয়ার, ইউ হচ্ছে 350 হোল স্কয়ার এবং s হলো 0.04। তাহলে এখানে আমাদের ত্বরণের মানটি চলে আসবে। ক্যালকুলেটরে বের করে নিই। প্রথমে 175 স্কয়ার মাইনাস 350 স্কয়ার ইকুয়াল যা আসলো ডিভাইড দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু 2 ইনটু 0.04। আমি যা বলছি আমি তাই কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করছি। তোমরা যদি এভাবে করো, তোমরা কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর যারা কম পারো তারাও কিন্তু এটা ইউজ করতে পারবে। তাহলে এটাতে মান আসলো, ত্বরণের মান আসলো মাইনাস, অর্থাৎ যেহেতু বাধা পেয়েছে, যেহেতু বুঝতে পারছো যেহেতু গুলিটি বাধা পেয়েছে তাই কিন্তু এর বেগ হ্রাস পেয়েছে। বেগ হ্রাস পাওয়ার হারকে আমরা মন্দন বলি, অর্থাৎ এই ত্বরণটা কিন্তু আসলে মন্দন। ওদের ঋণাত্মক ত্বরণের মান আসছে, যে মানটা আসছিল এটা পয়েন্ট আরো পরে আসলে এটাকে আমরা সায়েন্টিফিক মোডে তুমি ইএনজি দিলেই কিন্তু এই মানটা চলে আসবে। যে মানটা এসছে সেটা এখানে ক্যালকুলেটর যে ইএনজি ডিজিটটা আছে ওটা দিলেই তোমার সায়েন্টিফিক মোড মানে বৈজ্ঞানিক মানে চলে আসবে। 1 ঘর পর দশমিক 1.148 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা ত্বরণের মানটা পেয়ে গেলাম -1.148 ইন্টু 10 টু দি পাওয়ার 6। হ্যাঁ, এই মানটা আমরা পেয়ে গেলাম, কিন্তু তুমি লিখতে পারো -1.15 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই যে ত্বরণ পেলাম, এবার আমরা এখানে বাজদানকারী বল অর্থাৎ F ইকুয়াল টু m দিয়ে করব। m সমান হচ্ছে এখানে m সমান হচ্ছে 15 গ্রাম। এটাকে কেজিতে নিয়ে গেলে কি হবে 0.015 কেজি, অর্থাৎ 15 কে 1000 দিয়ে ভাগ দিতে হবে 0.015 কেজি। তাহলে সেই মানটাকে আমি এখানে লিখছি 0.015, আর এখানে ত্বরণের মান হচ্ছে মাইনাস এই যেটা আসছে ওটা লিখতে হবে -1.148 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে এই মানটা যখন আমি ব্যবহার করলাম তখন এখানে কত আসবে ইন্টু 1.148 exp। হ্যাঁ, ইনটু দেওয়ার সময় আমরা 1.148 exp 6 দিলেই ইনটু 10 টু দি পাওয়ার 6 কিন্তু হয়ে গেছে। তাহলে এখানে অ্যানসারটা আসতেছে 17220 নিউটন, 17220 নিউটন। তবে মাইনাস থাকার কারণে এখানে একটা মাইনাস আসবে। তখন আমরা লিখব বাধা দানকারী বল 17220 নিউটন, এইভাবে অ্যানসারটা আসবে। ঠিক আছে, যে বাধাদানকারী বলের মান, তখন আমরা কিন্তু মাইনাস চিহ্ন ব্যবহার না করে 17220 নিউটন অ্যানসার দিব। এরপর আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে, গুলিটি আর কত দূর যাবে। গুলিটি আর কত দূর যাবে, এই প্রশ্নের উত্তরে আমরা কি করব। দেখো, গুলিটি অলরেডি 4 সেন্টিমিটার গিয়েছে। এখান থেকে যাত্রা শুরু করে গুলিটি আর কত দূর যাবে তার যতটুকু বেগ এখন বর্তমানে আছে তা নিয়ে। তাহলে সে 4 সেন্টিমিটার শুরুর আগে কিন্তু গুলিটি কিন্তু 350 বেগে চলে আসছিল, কিন্তু 4 সেন্টিমিটার শেষ করার পর সে কিন্তু অর্ধেক বেগ প্রাপ্ত হয়েছে, যেটা নিয়ে সে এখন তার যাত্রা শুরু করবে। আমি 3 নম্বর প্রশ্নের অ্যান্সার করছি, যেখানে তার আদি বেগটা এখন কিন্তু 175 মিটার পার সেকেন্ড, অর্থাৎ যে 350 এর অর্ধেক বেগটি। এবার এখান থেকে শুরু করে সে কত দূর যাবে, মানে যেখানে গিয়ে সে থামবে কথাই বোঝা যাচ্ছে, অর্থাৎ শেষ বেগ হবে 0 এবং ত্বরণ নিতে হবে আমাকে আগেরটি। সে অলরেডি এখান থেকে একই ত্বরণ প্রাপ্ত, একই ত্বরণে সে কিন্তু চলছে, তাহলে সে এই ত্বরণটাকে নিয়ে শুরু করছে পরের যাত্রা, তাই ত্বরণ ধরতে হবে আগেরটা। -1.148 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু বেগ হ্রাস পেতে থাকে তাই কারণ আমাকে আগেরটাই ধরতে হবে। এবার আমার প্রয়োজন কত দূর যাবে, অর্থাৎ এস প্রয়োজন। আমরা সবাই বুঝতে পারছি ইউভিএস এর সমীকরণ কিন্তু হলো একটাই, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s। এখান থেকে আমি যদি একটু পক্ষান্তর করে ক্যালকুলেশন করি তাহলে s ইকুয়াল পাওয়া যাচ্ছে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a। মানগুলো বসিয়ে দিব। ভি তো 0, ইউ হচ্ছে 175 হোল স্কয়ার, আর ত্বরণটা যা আছে 148 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে এখান থেকে আমরা এস পেয়ে যাবো। এসটা কোনটা, এটা হচ্ছে 4 সেন্টিমিটারের পর সে আর কত দূর যাবে সেই এসটার কথা বলা হচ্ছে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো একটা বিষয়, 0 স্কয়ার সমান কিন্তু 0 মান ভ্যালু নেই, এটা কোনো মানই থাকছে না, সামনে একটা মাইনাস আছে উপরে লবে, আর নিচে
হরের ক্ষেত্রে এই প্লাস আর মাইনাস সামনে দুটো গুণ করলে কিন্তু সামনেটা মাইনাস আসছে, তাহলে উপরের মাইনাস আর নিচের মাইনাসটা কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এই মাইনাস দুটো নিয়ে আমার কোনো কাজ করার প্রয়োজন নেই ক্যালকুলেটরে। আমরা কি করব, আমরা 175 স্কয়ার ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট শুরু, যেহেতু এখানে দুটো মান আছে, 2 ইনটু 1.148 exp6, এইভাবে আমরা মানটা ব্যবহার করে ইকুয়াল দিলে পাওয়া যাচ্ছে s এর মান, অর্থাৎ 0.0133 মিটার। এটাই হচ্ছে গুলিটি আর কত দূর যাবে, এই মানটি হচ্ছে গুলিটি আর যাবে 0.0133 মিটার। হ্যাঁ, এখন যেহেতু আমাকে কাঠির পুরুত্ব দিয়েছে সেন্টিমিটারে, আমি চাইলে এটাকে সেন্টিমিটারে নিতে পারি যে সে আর কত সেন্টিমিটার যাচ্ছে। পূর্বে গিয়েছিল 4 সেন্টিমিটার, মিটার থেকে সেন্টিমিটার নেওয়ার জন্য আমরা এই মানটাকে 100 দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে আসলো 1.33 সেন্টিমিটার, 1.33 সেন্টিমিটার। এই দূরত্বটি বুলেটটি পরবর্তীতে গিয়েছে, পরবর্তীতে অর্থাৎ 4 সেন্টিমিটার যাওয়ার পর সে আর যাচ্ছে। আবার পরবর্তী প্রশ্নের আনসার কিন্তু এর মধ্যে চলে আসছে, একটু খেয়াল করলে বুঝতে পারবে। পরবর্তী প্রশ্ন চাচ্ছি, বুলেটটি কি কাঠটিকে সম্পূর্ণ ভেদ করতে পারবে, অর্থাৎ কাঠের যে পুরুত্ব 8 সেন্টিমিটার সেটা কি সম্পূর্ণ ভেদ করতে পারছে। আমাদের প্রথম যে দূরত্ব ছিল বুলেটটি কতটুকু গিয়েছিল, কোশ্চেনে দেওয়া ছিল অর্ধেক, সেখান থেকে পেয়েছিলাম 4 সেন্টিমিটার। পরবর্তী সে কতটুকু যাচ্ছে তার গতিবেগ নিয়ে 1.33 সেন্টিমিটার, অর্থাৎ তার মোট যতটুকু বুলেটটি চলবে সেটা হলো যে 4 + 1 = 5.33 সেন্টিমিটার, অর্থাৎ 8 সেন্টিমিটারের মধ্যে সে পুরো যেতে পারে না। সে কতটুকু যেতে পারে, 5.33 সেন্টিমিটার যেতে পারে, অর্থাৎ সে সম্পূর্ণ ভেদ করতে পারবে না। এখানে 4 নাম্বার প্রশ্নের অ্যান্সার এভাবে করে তুমি নিয়ে আসবে। যদি দেখো এখানে আসলে যে এতগুলো প্রশ্নের উত্তর তো তোমাকে দিবে না, এখানে তোমাকে দিবে একটা প্রশ্নের উত্তর, দুটো প্রশ্নের উত্তর, এভাবে করে দিবে। কোনো কোনো জায়গায় একটা মিলবে, কোনো জায়গায় দুটোই মিলে যাবে। তো সেক্ষেত্রে তোমার যদি এই প্রশ্নের জন্য S1 অর্থাৎ আগেই দেওয়া ছিল, S2 এর এই মানটা যদি আমার এর আগের প্রশ্নে বের করা না থাকে, তোমাকে কিন্তু এই প্রশ্নের জন্যই S2 এর মানটা অর্থাৎ এই প্রসেসে এই যে S এর মান সেটা তোমার S2 এর মান সেটাকে বের করে আনতে হবে। তারপর তুমি দুটো S যোগ করে মোট কত দূরে গেল গুলি সেটা বের করবে। এটাই হচ্ছে তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছো। আমরা এবারে 5 নম্বর প্রশ্নটা একটু দেখি, খেয়াল করো। পরবর্তী দূরত্ব যেতে গুলির কত সময় লাগবে। দেখো খুবই স্পেসিফিক প্রশ্ন এগুলো। পরবর্তী দূরত্ব মানে কোনটা বোঝাচ্ছে, প্রথম দূরত্ব তার ছিল 4 সেন্টিমিটার, তাহলে পরবর্তী দূরত্ব হবে 4 সেন্টিমিটার পরের যে দূরত্বটা সে গেল, আমরা কিন্তু অলরেডি বের করে ফেলেছি 1.33 সেন্টিমিটার সে গিয়েছে। তাহলে এই দূরত্বটি যেতে কত সময় লাগবে। দেখো আমরা 6 নম্বর প্রশ্নের উত্তর করছি, যেখানে তার আদি বেগ এই জায়গায় এসে কিন্তু তার আদি বেগ ছিল, মানে শুরুর বেগ ছিল এখন 175। তারপর পরবর্তী দূরত্ব যেতে, যেখানে গিয়ে সে আর যায়নি, অর্থাৎ শেষ বেগ তার 0। এবং এখানে তুমি ত্বরণ দিয়েও যদি আনসার বের করো টি এর মান সেম আসবে, তুমি যদি এখানে দূরত্ব দিয়েও বের করো টি এর মান সেমই আসবে। অর্থাৎ মনে করো আমরা যদি ত্বরণ দিয়ে বের করি, এর মাধ্যমে -1.148 × 10⁶ মিটার/সেকেন্ড² দিয়ে আমরা টি এর মান বের করতে পারি। এখানে আমরা সূত্র ব্যবহার করব কোনটা বলতো, v = u + at। এখান থেকে তুমি যখন টি বের করবে তুমি জানো যে ক্যালকুলেশন করলে তুমি পাবে এরকম। এখানে যদি v এর মান, u এর মান এবং a এর মান বসাও, তুমি t এর যে মানটা পাবে। আমরা যদি এইটাকে ব্যবহার না করে যদি uvs দিয়ে করি, এই যে 1.33 সেন্টিমিটার বলছিলাম তার দূরত্ব, পরবর্তী দূরত্ব, সেক্ষেত্রে এখানে মিটার নিতে হবে যেহেতু SI একক 0.0133 মিটার। তাহলে uvs দিয়ে যদি আমি টি বের করতে চাই, সূত্রটা ব্যবহার করব s = u + v / 2 × t। এর আগেও করেছি ক্যালকুলেশনটা, আমি একসাথে করছি এবারে। এখানে পাওয়া যাবে 2s / u + v। তুমি ক্যালকুলেশন করে দেখো, এর মান তুমি কিন্তু একই রকমই পাবে। দেখলাম যে v - u / a এর মানটা বসিয়ে দেখেছি, এর মানটা আসছে 1.52 × 10⁻⁴। একই মান, একইভাবে যদি আমরা এই জায়গায় মান বসাই, যেমন 2 × s হচ্ছে 0.0133 ইকুয়াল দিলাম, ডিভাইড u + v, v তো 0, তাহলে u এর মানটা ব্যবহার করছি 175 ইকুয়াল টু, এটা তো আমার সেম মান আসছে 1.52 × 10⁻⁴। দেখেছো দুই জায়গায় আবার সেম মান আসছে। তাহলে এই দুই পথে তুমি যেতে পারবে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করতে পারবে। আর এখানে তাহলে পরবর্তী দূরত্ব যেতে, এই যে পরবর্তী দূরত্ব যেতে
গুলিটির সময় নিবে এইটুকু। তাহলে আশা করি তোমরা সবাই এটা বুঝেছো। এর পরবর্তী প্রশ্ন 6 এর পর হচ্ছে যে 7 নং, যে এখানে আচ্ছা 6 সরি আমি আসলে এটা করেছি 5 নাম্বার প্রশ্ন, এটা ছিল 5 নাম্বার প্রশ্ন, এটা ছিল 5 নাম্বার প্রশ্ন। এবার আমরা যাব 6 নাম্বার প্রশ্নে। 6 নাম্বার প্রশ্নটি হলো যে গুলিটি মোট কত সময় গতিশীল ছিল, শুরু থেকে গুলিটি মোট কত সময় গতিশীল ছিল। দেখো আমরা এই যে শুরুর একটা সময় বের করেছিলাম এখানে, যে তোমার প্রথম দূরত্ব যেতে 1 নং প্রশ্নে যে সময়টা বের করেছিলাম, এবং পরবর্তী দূরত্ব 1 নং প্রশ্ন ছিল এই অর্ধেক দূরত্ব যেতে কত সময় লাগে, সেই সময়টাকে যদি তুমি t1 দাও, আর এই পরবর্তী দূরত্ব যেতে কত সময় লাগে সেই সময়টাকে যদি তুমি t2 দাও, এবং এই দুটো সময়কে যোগ করলেই বুঝে যাবে যে গুলিটি আসলে কত সময় ধরে গতিশীল ছিল। আবার তুমি এই অঙ্কটাকে আরো একটা অঙ্কের অন্য একটা প্রসেসে করতে পারো, যেটাতে তুমি এই যে 2 ধাপটাকে না করে 1 ধাপে অঙ্কটা শেষ করে ফেলতে পারবে। সেটা একটু তোমাদেরকে দেখাই দিই। তো তার শুরু থেকে যদি শুরু করি, যে গুলিটি আসলে শুরু করেছিল 350 বেগ নিয়ে এবং শেষ করেছে 0-তে, ত্বরণ সে পুরো সময় ধরে কিন্তু একই রেখেছে 1.148 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমার প্রয়োজন হচ্ছে সময় t ইকুয়াল ওয়াট। তো আমার কাছে সূত্র এই তিনটা, এই চারটা সিকোয়েন্স দিয়ে uv at দিয়ে আমরা একটা সূত্র জানি, v সমান u প্লাস at। তাহলে এখান থেকে t সমান আসে v মাইনাস u বাই a। আমরা যদি মানগুলো বসিয়ে এখানে অ্যান্সার বের করতে যাই কত আসে দেখি। v তো 0, দেখো মাইনাস u এর আগে মাইনাস আছে, এর আগেও মাইনাস আছে, তাহলে আমি মাইনাসের কাজটা করছি না, উপরে নিচে মাইনাসটা কাটাকাটি যাবে। u কে আমি জাস্ট a দিয়ে ভাগ দিব। u হচ্ছে 350 ডিভাইড a হচ্ছে 1.148 exp 6, তাহলে এখানে কিন্তু আমার অ্যান্সার চলে আসলো 3.048, এটাকে 9 ধরছি, ইন্টু 10 ইনভার্স 4 সেকেন্ড। তুমি যদি ওই দুটো মানকে যোগ করে দেখো t1 এবং t2, দেখবে তোমার একই অ্যান্সারে আসবে। অর্থাৎ এই অঙ্কটা আমরা দুই ভাবে করতে পারি। তাহলে আমরা এই যে 6 পর্যন্ত সবগুলো প্রশ্নের উত্তর বুঝে গেলাম, যে গুলিটি মোট কত সময় গতিশীল ছিল। সেক্ষেত্রে গুলিটি প্রথম দূরত্বের জন্য যে সময় বের করেছি 1 নং এ, আর 5 নং এ পরবর্তী দূরত্বের জন্য যে সময় বের করেছি, সেই দুটো সময় যদি আমরা যোগ করে দিই, আমরা এই প্রশ্নের উত্তরে যে সময়টি পেয়েছি তার সমানই আসবে। আমরা এটা শুরু থেকে শেষ একসাথে করে ফেলেছি। তোমরা যে কোনো একটা প্রসেস অবলম্বন করে 6 নম্বরের উত্তর করতে পারবে। এবারে আমরা 7 নম্বর প্রশ্নের উত্তরে আসি। বন্দুকের পশ্চাৎ বেগ কত। দেখো বন্দুকটি কখন পশ্চাৎ বেগ নিচ্ছে এটা আমাদের আগে বুঝতে হবে। যেই মাত্র গুলিটি বেরিয়ে গেল, সাথে সাথে কিন্তু বন্দুকটি পিছনের দিকে একটু ধাক্কা দেয়, এটাকে পশ্চাৎ বেগ বলা হচ্ছে। তাহলে বন্দুক যখন স্থির ছিল, মনে করো কিছু এটাকে তাক করলো মারার জন্য, নিশানা লাগালো, কিন্তু এখনো হচ্ছে ট্রিগারে চাপ দেয়নি, গুলি এখনো বের হয়নি। তাহলে সেক্ষেত্রে কিন্তু গুলির এবং বন্দুক উভয়ের আদিবেগ 0। যখনই দেখা যাচ্ছে যে গুলিটি বন্দুক থেকে বেরিয়ে গেল, ঠিক তখনই কিন্তু এই যে তোমার বন্দুক পিছিয়ে আসবে, এটাই তার পশ্চাৎ বেগ। তার মানে আমাদের এখানে দুটো জিনিস চলে আসছে, একটা হচ্ছে গুলি এবং একটা হচ্ছে বন্দুক। আমি প্রথমে গুলির ক্ষেত্রে করছি, যেহেতু এর ভর কম থাকে, তোমরাও একই রকম করে করতে পারো। আমি গুলির ক্ষেত্রে দেখতে পাচ্ছি গুলিটি যখন বন্দুকের ভিতরে ছিল তার আদিবেগটা 0 ছিল। এরপর তার শেষ বেগ, গুলির যে শেষ বেগ, গুলি কত বেগে বেরিয়ে গেল সেটা তার শেষ বেগ, সেটা হলো 350 ms ইনভার্স 1। তারপর গুলির ভরটা কত এটা আমার লাগবে। গুলির ভর হচ্ছে 15 গ্রাম, যেটাকে আমরা লিখতে পারি 0.015 কেজি। হ্যাঁ, 1000 দিয়ে ভাগ দিয়ে তার কেজিতে নিয়ে গেলাম। আর এদিকে বন্দুকের ক্ষেত্রে তার আদিবেগ সেম ভাবে 0। যখন বন্দুকটি স্থির ছিল তখন কিন্তু গুলি এবং বন্দুক দুটি আদিবেগ 0। তারপর বন্দুকের যে ভর সেটা হচ্ছে কতটুকু দিয়েছি 5 কেজি, এবং বন্দুকের লাগবে হচ্ছে এখন শেষ বেগ, এবং এটাই হচ্ছে তার পশ্চাৎ বেগ। হ্যাঁ, বন্দুকের শেষ বেগটাই হচ্ছে তার পশ্চাৎ বেগ, এটাই আমাদের প্রয়োজন। তাহলে এই সিকোয়েন্স গুলো দিয়ে আমরা শিওর এবং নিশ্চিতভাবে বুঝতে পারছি যে এটা হচ্ছে যে ভরবেগ। হ্যাঁ, ভরবেগের যে সংরক্ষণ সূত্র সেটা কথা বলা হচ্ছে। তাহলে সেই সূত্রটাকে আমরা ব্যবহার করব। আমরা লিখব যে তোমার হচ্ছে যে ভরবেগের সংরক্ষণ সূত্র হতে আমরা জানি m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। দেখো অনেকেই টেস্ট পেপার বা অনেক জায়গা থেকে তোমরা পাও যে এটা দিয়ে না করে তারা করেছে হচ্ছে mv প্লাস, প্রথমে লিখে ছোট হাতের অর্থাৎ স্মল m,
স্মল ভি প্লাস ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি ইকুয়াল টু 0। তারা আসলে এই সূত্রটি পেয়েছে কোথায়? তারা পেয়েছে যেহেতু আদিবেগ দুটোই শূন্য। খেয়াল করতে হবে এই অঙ্কটি বসানোর ক্ষেত্রে যারা এই সূত্রটি বসাও, যদি আদিবেগ শূন্য না হয় তাহলে এই সূত্রটি কিন্তু বসানো যাবে না। যেহেতু আদিবেগ দুটি শূন্য, এই যে u1 এবং u2 এর মান যখন শূন্য হয়ে গেল তখন সমানের একটা পাশ কিন্তু শূন্য হয়ে গেল। আর এই যে m1 v1 কে তারা স্মল mv লিখেছে, m2 v2 কে তারা ক্যাপিটাল m2 mv লিখেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই জায়গাটাকে 0 ধরা হয়েছে যেহেতু u এর মানটা 0। তোমরাও করতে পারো, যে কোনো একটা করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা যদি এখানে মান বসিয়ে দিই, আমার প্রয়োজন হচ্ছে আসলে v2, অর্থাৎ এখানে আমাদের একটা পোরশন 0 হয়ে গেল। সেটা সবাই আশা করি বুঝতে পেরেছো। আমিও একসাথে লিখবো যে m1 হলো 0.015, v1 হলো স্যার এটা v1 ছিল, সরি এটা v1 ছিল, v1 হলো 350 প্লাস m2 হলো 5 কেজি আর v2 তো আমার প্রয়োজন ইকুয়াল টু 0। যেহেতু আদিবেগ, তুমি সাইড নোটে লিখে দিবা যেহেতু আদিবেগ শূন্য, যেহেতু আদিবেগ শূন্য। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব 350 ইনটু 0.015 ইকুয়াল হচ্ছে 5v2 ইকুয়াল টু -5.25। আমি ওপাশে নিয়ে গেলাম এটাকে, ডিভাইডেড বাই 5 দিলে অ্যান্সার চলে আসবে। এখান থেকে আমরা শেষ বেগ পেলাম 1.05 ms ইনভার্স 1। এটাই হচ্ছে পশ্চাৎ বেগ। কিন্তু ওই যে বাধাদানকারী বলের মতন যখন আমরা এটাকে পশ্চাৎ বেগ লিখব তখন কিন্তু আর মাইনাসটা দিব না, 1.05 ms ইনভার্স 1। হ্যাঁ, তাহলে এই যে এটাই হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ, অর্থাৎ বন্দুকের পশ্চাৎ বেগ হচ্ছে 1.05 ms ইনভার্স 1। পশ্চাৎ বেগ মানেই হচ্ছে তার ঋণাত্মক মান প্রকাশ করে কথাটার মধ্যে, তাই মাইনাসটা আমরা উঠাই নিই। তাহলে আমরা পেয়ে গেলাম বন্দুকের পশ্চাৎ বেগ কত, সেই মানটা এখানে পেয়ে গেলাম। হ্যাঁ, এটাই হচ্ছে যে আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর। এই প্রশ্নটা সব সময় একই রকম থাকে। যদি পশ্চাৎ বেগ চাই তোমরা দেখবে ওই আদিবেগটাকে শূন্য ধরে তোমরা শর্ট সূত্রটা ইউজ করতে পারবে যে mv প্লাস mv ইকুয়াল টু 0, ওটা দিয়েও তোমরা করতে পারবে, সে তুমি বন্দুকের পশ্চাৎ বেগটাই বের করবে। এখন আমরা যাব হচ্ছে 8 নম্বর প্রশ্নে, যে ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্র সমর্থন করবে কিনা। এটা অবশ্য এই প্রশ্নের ভিতরে কিন্তু এর উত্তর আছে, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। এই যে আদি ভরবেগের সমষ্টি, এর যে মানটা আসবে শেষ ভরবেগের সমষ্টিতে যদি একই মান আসে, শেষ ভরবেগের সমষ্টি যদি একই মান আসে তাহলে আমরা বলতে পারবো যে ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্রটি সমর্থন হয়েছে। তাহলে আমরা একইভাবে অঙ্কটা শুরু করব, যে আমরা লিখব 8 নম্বর অঙ্কের জন্য বস্তুদ্বয়ের আদি ভরবেগের হ্যাঁ সমষ্টি কি হবে, m1 u1 প্লাস m2 u2, m1 u1 প্লাস m2 u2। তো এখন মান যদি বসাও তুমি বুঝতে পারছো যেহেতু u এর মান 0 আছে, যেহেতু u1 u2 এর মান 0, তাহলে পুরো রাশিটার মান অবশ্যই 0 হবে। এবং আমাদের যে বস্তুদ্বয়ের শেষ ভরবেগের সমষ্টি আসবে সেটাও শূন্য আসতে হবে, নতুবা সংরক্ষণ সূত্র সমর্থন করবে না। তাহলে দেখি বস্তুদ্বয়ের শেষ ভরবেগের সমষ্টিটা কি আসে, সূত্রটা বুঝতে পারছো, m1 v1 প্লাস m2 v2, অর্থাৎ একটি প্রথম বস্তুটির শেষ ভরবেগ এবং দ্বিতীয় বস্তুটির শেষ ভরবেগ, তাই বলছি বস্তুদ্বয়ের শেষ ভরবেগের সমষ্টি। তুমি মানগুলো বসাও। m1 হচ্ছে কত, m1 ছিল হচ্ছে তোমার গুলির জন্য ছিল, গুলির ভর 0.015, গুলির শেষ বেগ ছিল 350, m2 হচ্ছে বন্দুকের জন্য 5, আর v2 আমরা কিন্তু 7 নম্বর প্রশ্নে বের করেছি, এটা গ নাম্বার এবং ঘ নাম্বারের মধ্যে থাকে। গ তুমি মান পেয়ে যাবে 1.05। তুমি এখানে মান বসিয়ে দেখো, অবশ্যই এটা 0 আসতেই হবে। 0.015 ইন্টু 350 ইকুয়াল টু মাইনাস, আমি ব্র্যাকেটে রাখলাম, মাইনাস কেন দিলাম, প্লাস মাইনাসে মাইনাস, হ্যাঁ 5 ইন্টু 1.05 ব্র্যাকেট দিলাম এবং 0, অর্থাৎ এর ফলাফল তুমি 0ই পাবে, এখানে তুমি 0ই পাবে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি বস্তুদ্বয়ের আদি ভরবেগের সমষ্টি বস্তুদ্বয়ের শেষ ভরবেগের সমষ্টির সমান, তাহলে আমরা বলে দিব অতএব এক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্র সমর্থন করবে।
শেষ। 8 নম্বর প্রশ্নের উত্তর আশা করি বুঝেছি। তোমরা এইগুলো প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন সৃজনশীলের মধ্যে পাবে এবং তোমরা দেখতে পাচ্ছ আমি একটা প্যাটার্ন করাইছি তোমাকে, অর্থাৎ এই ধরনের তুমি অনেকগুলো প্রশ্ন টেস্ট পেপারে পাবে। তুমি শুধু এই প্যাটার্নটা আমি যেরকম করে বুঝাচ্ছি নিয়ম সিস্টেমটা যদি একটু বুঝে নাও, তুমি প্রত্যেকটা প্রশ্ন একই রকম করে করতে পারবে। তাহলে চলে আসি আমরা 9 নম্বর প্রশ্নে। প্রিয় শিক্ষার্থী দেখো, বলা হচ্ছে যদি গুলির বেগ 10 গুণ করা হয় তবে এরূপ কতটি, এরূপ আসলে এখানে প্রশ্ন একটা কথা মিস গিয়েছে, এরূপ কতটি কাঠ ভেদ করতে পারবে। অর্থাৎ যদি গুলিটির বেগ যা আছে তার উপর যদি আরো 10 গুণ করা হয়, আমরা যদি এটাকে পুনরায় যদি আবার নতুন করে তৈরি করি এবং তার বেগটাকে নির্ধারণ করি এমন ভাবেই যে তার বেগটা 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে সে আরো এমন কতটি কাঠ ভেদ করতে পারবে। তখন আমাদের এর যে দেওয়া আছে বা সিকোয়েন্স গুলো লিখতে হবে। আদি বেগ হয়ে যাবে 350 into 10, অর্থাৎ তখন হচ্ছে 3500 বেগে চলবে গুলিটি। এবং কতটি কাঠ ভেদ করবে, একটা পর্যায়ে গিয়ে বুঝে যাচ্ছে যে কাঠগুলো ভেদ করতে করতে গুলিটি থেমে যাবে। কতগুলো কাঠ ভেদ করবে অর্থাৎ তার শেষ বেগ কিন্তু 0। এবং দেখো এখানে আমার কাছে নাই সময়, নাই ত্বরণ, নাই দূরত্ব, কেমন, তাই সেজন্য আমাকে অবশ্যই ত্বরণটা ধরে নিতে হবে। যেহেতু প্রায় সবগুলো ম্যাথে আমরা সেম ত্বরণ করেছি, আমরা আগের ত্বরণটাকে ধরে নিব। -1.148 into 10 to the power 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং তখন আমরা দূরত্বটা বের করতে পারবো, ঠিক আছে। নয়তো তুমি সময়টাকে ধরে নিতে পারো, সময়টা একই সময়ের সাথে গুলো কাঠ ভেদ করাটা আসলে আমাদের জন্য অনেক টাফ ধরে নেওয়া, তাই আমি ত্বরণটাকে ধরে নিয়েছি। এর মাধ্যমে একই সূত্র তুমি জানো, যে সূত্রটি হচ্ছে v স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2as, কারণ এই যে সিকোয়েন্স গুলো এই সূত্রটাকে সমর্থন করে। আর ক্যালকুলেশন করলে আসে v স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2a। মানগুলো বসায় দাও, এখান থেকে কি মান পাওয়া যাচ্ছে। এখানে v এর মান তো 0, এটা চলে গেল, সামনে একটা মাইনাস আছে, a এর মানের মধ্যে একটা মাইনাস আছে, সামনের দুটো মাইনাস উপরে নিচে কাটা যাবে। তুমি শুধু u আর 2a এই কাজটা করো। u মান হচ্ছে কত, 3500, উপরে একটা স্কয়ার আছে তাই স্কয়ার দিলাম, ডিভাইডেড বাই 2a, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে দুটো যেহেতু মান, 2 ইনটু a এর মান কত 1.148 exp 6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখানে একটা বিষয় যেটা বলেছি আমি, মাইনাস ব্যবহার করিনি কেন, কারণ উপরে একটা মাইনাস আছে, এটা শূন্য হয়ে যাওয়ায় সামনে মাইনাসটা থেকে যাবে, আর এই মাইনাসটা সামনে চলে আসবে, তখন উপরের মাইনাস নিচের মাইনাস কাটাকাটি গেলে আমরা এই যে মানটা ক্যালকুলেশন একসাথে করতে পারবো। এবং এই মানটা চলে আসছে আমাদের কাছে, এটা হলো 5.34, আমি 5 আছে আসন্ন মান ধরলাম এত মিটার, কিন্তু আমাদের দেখা যাচ্ছে কাঠ কিন্তু সেন্টিমিটারে দেওয়া ছিল, তাই আমরা এর সেন্টিমিটার নির্ণয় করি। সেন্টিমিটারে নির্ণয় করলে দেখা যাচ্ছে চলে আসলো 534 সেন্টিমিটার, তার মানে এত প্রায়। অর্থাৎ দেখো এখানে কাঠ ছিল, একটি কাঠ ছিল 8 সেন্টিমিটার করে, তাহলে কতটি কাঠ ভেদ করবে, অর্থাৎ কাঠ ভেদ করবে 534 কে 8 দিয়ে ভাগ দিলেই তুমি কতটি পেয়ে যাবে। এই 534 কে যখন তুমি 8 দিয়ে ভাগ দিবে পাওয়া যাচ্ছে 66.75। তাহলে তুমি দুই রকম করে आंसर লিখতে পারো। একটা হচ্ছে তুমি বলতে পারো যে সম্পূর্ণ 66টি কাঠ ভেদ করবে, এই কথা বলতে পারো, অথবা তুমি বলতে পারো যে প্রায় 67টি কাঠ ভেদ করতে পারবে। তাহলে আমি আরো একবার তোমাদেরকে অঙ্কটা বুঝে দিচ্ছি, যেখানে বলা হচ্ছিল যে 10 গুণ যদি গুলির বেগ করা হয় তাহলে কতটি কাঠ ভেদ করতে পারবে, পূর্বের চেয়ে বেড়ে গিয়েছে তাই বেশি কাঠ ভেদ করতে পারবে। তখন ইউ এর মানকে 10 দ্বারা গুণ করে তার 10 গুণ বাড়ালাম, তারপর হচ্ছে যে তোমার ভি শেষ বেগ, সে এক সময় তো শেষ বেগ শূন্য হবে, থেমে যাবে সে, ত্বরণটা আগেরটা ধরে নিলাম, দূরত্ব কত, সূত্রের মাধ্যমে মান বসিয়ে দেখলাম, ক্যালকুলেশন করে আসলো দূরত্ব হলো 534 সেন্টিমিটার। তাহলে একটি কাঠ কতটুকু সেন্টিমিটারের, 8 সেন্টিমিটারের, তা দ্বারা যখন এই মোট দূরত্বকে ভাগ দিলাম চলে আসলো এই, অর্থাৎ 66.75 বা 75। অর্থাৎ তুমি বলতে পারো যে সম্পূর্ণ 66টি কাঠ ভেদ করবে, অথবা বলতে পারো প্রায় 67টি কাঠ ভেদ করতে পারবে। এই হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা 10 নম্বরে চলে আসি, চলো দেখি। এবং এর মাধ্যমে 10টি প্রশ্নের উত্তর যদি করো তুমি দেখবা তোমার টেস্ট পেপারের ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর এখানে চলে আসে। আর কয়েকটা প্রশ্ন ঘর্ষণ বল দিয়ে করা, সেটাও আমি তোমাদেরকে এখানে করে বুঝিয়ে দিব। আসো আমরা এখন 10 নম্বর প্রশ্নের উত্তরটা করে নিই। দেখো
10 নম্বর প্রশ্নে বলেছে, 10 নম্বর প্রশ্নে কি বলেছে, কিভাবে বন্দুকের পশ্চাৎবেগ কমানো যায়। দেখো খেয়াল করো কেন প্রশ্নটা আসলো। যখন সৈনিকরা যুদ্ধের মাঠে যখন থাকে তখন সেক্ষেত্রে বন্দুক একটা নির্দিষ্ট বেগে পিছনে ধাক্কা দেয়, যেহেতু গুলিটি বেরিয়ে যায় এটা পশ্চাৎবেগ পায়। এখন এই পশ্চাৎবেগ কিন্তু সে সৈনিকের জন্য একটা বার্ডেন হতে পারে। সেই যুদ্ধক্ষেত্রে বারবার যখন বন্দুক তাকে ধাক্কা দিচ্ছে, সে তার নিজের শক্তি হারাচ্ছে, সে চাইবে যাতে বন্দুকটি কম ধাক্কা দেয়, অর্থাৎ পশ্চাৎবেগ কমানো যায়। কেমন, দুটো উপায়ে এই পশ্চাৎবেগ কমানো যায়, আমরা সেটা লিখবো, তোমরাও প্রশ্নের অ্যান্সার লিখবা কিভাবে। সেটা হলো গুলির ভর কমিয়ে হ্যাঁ, অথবা বন্দুকের হ্যাঁ ভর বাড়িয়ে এই যে বন্দুকের পশ্চাৎবেগ কমানো যায়। তাহলে তুমি এখানে যে কোনো একটা করতে পারো, সবকিছু ঠিক রেখে, প্রশ্নের সবকিছুকে ঠিক রেখে তুমি শুধুমাত্র যদি গুলির ভরটাকে কমিয়ে দাও, দেখবে পূর্বের যে পশ্চাৎবেগ ছিল তার চেয়ে নতুন পশ্চাৎবেগটা কমে যাবে। অথবা যদি তুমি বন্দুকের ভরটাকে বাড়িয়ে দাও, যা ছিল 5-এর চাইতে একটু বাড়িয়ে দাও, নিজের ক্যালকুলেশনে ম্যাথ দিয়ে করবা, দেখবা নতুন যে পশ্চাৎবেগ v2 এর মান আসবে তা পূর্বের পশ্চাৎবেগের চেয়ে অবশ্যই কমে যাবে। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, দুটোকে এক্সিস্ট করতে পারো, অর্থাৎ গুলির ভরটাকে কমিয়ে দাও, বন্দুকের ভরটাকে বাড়িয়ে দাও। যেহেতু আমার নতুন প্রসেস, আমি এখন নতুন ভাবে এটাকে রিপেয়ার করব একটা ভালো ব্যবহারের জন্য বন্দুকের এবং গুলির, তখন আমি চাইলে গুলির ভরটাকেও কমিয়ে বন্দুকের ভরটাকে বাড়িয়ে যদি আমি একটু ব্যবহার করি, এতে দেখা যাবে পশ্চাৎবেগ, অর্থাৎ কি সেই বন্দুকের পশ্চাৎবেগ কমে যাবে। তো আমরা যদি অঙ্কটা যদি আবার করার চেষ্টা করি একটু পশ্চাৎবেগ বের করার ক্ষেত্রে, গুলির ক্ষেত্রে যা যা লিখেছিলাম খেয়াল করে দেখো। গুলির ক্ষেত্রে আমি u10 লিখেছিলাম, থাক। v1 আমি 350 লিখেছিলাম, সেটাও থাকবে। m1 টার বিষয়ে আসো, গুলির ভর ছিল 15 গ্রাম, আমি বলেছি গুলির ভর কমাও, তাহলে আমি দিলাম এখন 10 গ্রাম। এইটাকে যদি তুমি কেজিতে নিয়ে আসো 0.001 কেজি। হ্যাঁ, আমি একটু দেখি, তারপরও 10 কে 1000 দিয়ে ডিভাইড করে 0.01 কেজি। আর বন্দুকের জন্য আমাদের যে জিনিসটা মনে রাখতে হচ্ছে, বন্দুকের ক্ষেত্রে u2 তো 0, ওকে গুড। বন্দুকের যে ভর সেটাকে বলেছে বাড়ানোর জন্য, তুমি চাইলে একই রেখে দিতে পারো, এখানে একই রেখে দিয়েও v2 এর করবা, দেখবা যে আগের চেয়ে কমে গেছে। যেটা একটাকে এক্সিস্ট করেছো গুলির ভর, আমি চাচ্ছি দুটোকে এক্সিস্ট করতে, অর্থাৎ আমি বন্দুকের ভরটাকে বাড়িয়ে দিব, 6 কেজি করে দিই। বেশি করে দিলে তো সেটা নিয়ে আবার তার ক্যারি করা প্রবলেম, তাই এটাকে একটু বাড়িয়ে 6 কেজি করে দিলাম। সে আমি চাচ্ছি কি পশ্চাৎবেগটা চাচ্ছি। তাহলে ক্যালকুলেশনে সেই যে আমি বলেছিলাম আদিবেগ যেহেতু 0, তুমি চাইলে কি করতে পারো, m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু 0 লিখতে পারো, যেহেতু সাইড নোট লিখে দিবা, যে ক্ষেত্রে আদিবেগ 0। এবার তুমি মানগুলো বসিয়ে যাও, এখানে আমার তো প্রয়োজন v2 এর মান, একটু মান বসিয়ে ফেলে। m1 হচ্ছে 0.01, v1 হচ্ছে 350, হ্যাঁ, প্লাস m2 হলো 6 ইন্টু v2, একটু ক্যালকুলেশন করি, ইকুয়াল টু 0 তো আছেই। তাহলে 6v2 ইকুয়াল টু মাইনাস কত আসবে, 350 ইন্টু 0.01 আসবে মাইনাস 3.5, এটাকে 6 দ্বারা ভাগ করলে অ্যান্সার পেয়ে যাচ্ছি। এই যে দেখো v2 হলো 0.58, যেটা পূর্বে ছিল আরো বেশি। যেটা তুমি পূর্বের ক্ষেত্রে দেখো যে বন্দুকের পশ্চাৎবেগ কত বের করেছে আমি 7 নম্বরে, এর চেয়ে বেশি ছিল, অর্থাৎ বন্দুকের পশ্চাৎবেগ এখন দেখা যাচ্ছে সেকেন্ডে 0.58 মিটার দিবে। অর্থাৎ তোমাকে আমি বললাম কিন্তু যে অঙ্কটা তুমি চাইলে দেখো, এটা গাণিতিকভাবে করতে হবে, এটা কথার মাধ্যমে বোঝানো যাচ্ছে, কিন্তু গাণিতিকভাবে তোমাকে এটা দেখাতে হবে, বলে দিয়েছে। সেজন্য আমরা গুলির যদি ভরটাকে একটু কমিয়ে দিই, সবকিছু ঠিক রেখে তুমি বন্দুকের শেষ বেগ বের করো, কমে যাবে। অথবা যদি তুমি বন্দুকের ভরটাকে বাড়িয়ে দাও, গুলিরগুলো সবগুলো একই রকম রেখে দাও, তাও v2 এর মান কমে যাবে। আবার আমরা দুটোকে এক্সিস্ট করবো, আমরা কিন্তু এই জিনিসটা সব ক্ষেত্রে লিখবো, দুটো কথাই উপরে লিখবো, যে কোনো একটাকে এক্সিস্ট করাতে পারো, দুটোকেও এক্সিস্ট তুমি করাতে পারো, দুটোকে ব্যবহার করতে পারো, করলে বেগের মানটা আরো ভালো কমবে। তাহলে এভাবে আমরা 10 পর্যন্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আজকে এতটুকু পর্যন্তই থাকবে। বল অধ্যায় থেকে অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করালাম, আরো কিছু ম্যাথ আছে যেগুলো আমি পরের ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিব। আশা করছি এই ভিডিওটি
তোমাদের জন্য অনেক উপকারে আসবে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে।